discussion, a 20-minute panel discussion. It is freezing in here and we have to go to dinner, so let's make it quick. I would like to request the speakers, panel guest, and the session chair to the stage. The session is now handed over to architect Dr. Qazi Khalid Ashraf. আমরা শুরু করব সময় নেই এখন কনফারেন্সের টাইটেল তো ওয়্যার টু গো আমার মনে হচ্ছে যে ওয়েন টু গো আমাদের এই সেশনটা বোধহয় টাইমিংটা কেমন হলো যে উই আর রিয়েলি বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ডিনার আমরা আজকে 4টা প্রেজেন্টেশন দেখলাম আর এখন এই সেশনে 5 জন 4 জন 2টো প্রেজেন্টেশন অনেক কিছুই বলার আছে ওয়্যার টু গো নামকরণটা ঠিকই আছে একটা ভাববার ব্যাপার ভাবিয়েছে কোথায় যাচ্ছি শুধু না কোথায় যাব কোথায় আছি এটাও জরুরি
কারণ কোথায় যাচ্ছি এটা নির্ভর করছে কোথায় আছি এবং এটার পর্যালোচনার উপর। আর এই পর্যালোচনার সাথে একটা জিনিস সম্পর্ক আছে, আমরা অনেকগুলো প্রেজেন্টেশন দুদিনে দেখব, কিন্তু নিজেদেরকে শুধু বাহাবা দিয়ে আমার মনে হয় যথেষ্ট না। এটা একটা আলোচনা এবং আলোচনার প্রেক্ষিতে আমরা কোথায় যাব সেটা প্রয়োজন। স্থাপত্য আমি ছোট করে একটা বলার চেষ্টা করি, তারপর যদি সময় থাকে ওটার ভিত্তিতে একটা আলোচনা হতে পারে, বা যদি সময় থাকে আমি কবির অ্যান্ড কোম্পানি অথবা কবির অ্যান্ড কম্প্যানিয়ন্স তাদেরকে একটা ছোট প্রশ্ন করব আর তার সাইফকে একটা প্রশ্ন করব। আমার ছোট কথার মধ্যে যেটা বলতে চাচ্ছি যে স্থাপত্য যাপিত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি জানি না আপনারা শুনছেন কিনা, এখানে অনেক চলাচল সমাগম আওয়াজ হচ্ছে, আমি জানি না এটা এখন মানে আলোচনাটা যদি করতে হয় আমাদের তো একটা পরিবেশ দরকার। আমি যেটা বলছিলাম যে স্থাপত্য যাপিত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিশাল জগতে মানুষ হিসাবে আমরা যাই করি, নিজেদের জীবন চালানোর জন্য বা জীবন উন্নতি করার জন্য আমরা অনেক কিছু করি। কুড়েঘর থেকে 20 তলা বাড়ি, বাঁশের সাঁকো বা পদ্মা ব্রিজ, পুরো শহরটা, রাস্তা, বাড়িঘর, খাল কাটা, দেয়াল, গাছ লাগানো, সবই আমাদের যাপিত জীবনের আদলে এবং সবই স্থাপত্য। এটা আমার নিজের অনুধাবন এবং এটা আমি একটু জোর দিয়ে বলতে চাই। এখন কথা হচ্ছে যে এই সব স্থাপত্যের মধ্যে কোনটা চমৎকার আর কোনটা চমকদার। আমরা এর মধ্যে যেই কাজগুলো দেখেছি, যেই প্রেজেন্টেশন শুনেছি, এর মধ্যেই আমরা বুঝতে পেরেছি যে এখানে অনেক অনেক ধরনের কথা, অনেক রকম ভয়েস। আমরা স্থপতি হিসাবে মানে সার্বিকভাবে অনেক রকম কাজ করি এবং অনেকগুলো কাজ করার মধ্যে আমরা আবার অনেক সময় চিৎকার করে বলি এটাই স্থাপত্য। কি করি? অনেক সময় এটা বড় করি, এটা ছোট করি, এটা ঝুলাই, এটা কাটি, এটা গোল করি, এটা লম্বা করি। আমরা বলি স্থাপত্য, আমি বলবো চমকদার। গি ডিভোর নামে একজন ফরাসি আর্টিস্ট অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি একটা দারুণ বই লিখেছিলেন, সোসাইটি অফ দ্য স্পেকটেকল, সেই 1960-এর দিকে। তিনি বলেছিলেন আমরা কেমন করে 60-এর দশকেই এই চাক্ষুষতার মধ্যে জড়িয়ে গেছি, মানে স্পেকটেকল যেটা আমরা দেখছি। উনি মিডিয়ার কথা বলেছিলেন, আমরা মিডিয়াতে জর্জরিত। তাই আমরা যতই আগ বাড়িয়ে বলি এটাই এই চমকদারটাই স্থাপত্য, তাহলে আসলে স্থাপত্যের হৃৎপিণ্ডির থেকে আমরা দূরে থাকব। আমার কাছে মনে হয় স্থাপত্যের যে হৃৎপিণ্ড, যা যাপিত জীবনের একেবারে নিবিড়ে, আর যেখানে খুঁজলেই হয়তো আসল চমৎকারটা পাওয়া যাবে, সেই স্থাপত্যটা আন্তরিক, ভদ্র, অনেক সময় অ্যানোনিমাস বা অনামা, যেটা আমাদের ভারতীয় বন্ধু প্রেম চান্দাবারকার বলেছিলেন আর্কিটেকচার অফ দ্য ব্যাকগ্রাউন্ড, বা সাইলেন্ট অথবা নীরব। জাপানিজ স্থপতি কেঙ্গো কুমা
একটা কথা বলেন, উনি সব কাজে সেটা করেন কিনা জানি না, চেষ্টা করেন। এটার নাম দিয়েছিলেন উনি উইক আর্কিটেকচার। উইক আর্কিটেকচারটা কিন্তু নড়বড়ে না, এটাও খুব শক্ত, এবং ওটাতে পৌঁছানো এই চাকচিক্যের স্থাপত্য থেকে আরেকটু কঠিন। আমি মনে করি আমি উইক আর্কিটেকচারের নমুনা এই আমাদের গত দুটো প্রেজেন্টেশন আমি দেখেছি। উইক আর্কিটেকচার এসেছে জানি বাতিমো নামে একজন ফিলোসফার, তার ধারণা থেকে উইক থিওরি, যে আমার সব কাজেই, আমার সব থিওরি বা কাজে বা আমাদের ক্ষেত্রে স্থাপত্যে, সাইফ যেটা বলছিল বোধহয়, মনুমেন্টাল হতে হবে না, দারুণ একটা ভারিক্কি ভাব নিয়ে হতে হবে না। এই উইক স্থাপত্যের কাছে কিভাবে যাওয়া যায়, এটা সাধারণ হতে পারে, প্রতিদিনের কাজ হতে পারে, দৈনন্দিনের কাজ হতে পারে, যেটা আবার মিশেল ডিসার্টু তার প্র্যাকটিস অফ দ্য এভরিডেতে খুব ভালো করে দেখিয়েছেন, যে এই এভরিডেটা কত জরুরি। এভরিডে আমরা প্রতিদিনই আমরা এটা পরিচালনা করছি, কিন্তু আমরা সব ভুলে যাই। এটাকে সম্মুখে আনা এই উইক আর্কিটেকচারের মতো একটা জরুরি কাজ। তো এটা আমার ছিল ছোট কথা। আমি প্রথমে কবিরকে একটা এবং রুবাইয়া মাহমুদাকে যেই উত্তর দেন, কবির তো আমরা দেখেছি উনি কমিউনিটি নিয়ে কাজ করে, দুরকম কমিউনিটি কবির যে সুন্দরভাবে বলে। আমার কাছে জানতে ইচ্ছা করে কবির কি বাগানি না সমাজী? আমি কমিউনিটির বাংলা খুঁজছিলাম, সমাজী না হলে সম্প্রদায়ী, তো বাগানি না সমাজী, দুটোতেই জোড়াজোড়ি করা যায় না, তাড়াহুড়া করা যায় না, তাই না? এখানে দরকার পড়ে যত্ন এবং লালন পালন, এটা আমরা খুব ভালো করেই দেখেছি। এবং কবির এবং সাইফের সাথে, দুজনের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক দিনেরই আলাপ, মাঝে মাঝে অনেকগুলো কথা বলি। একটা জিনিস কবিরকে একবার কথায় বলেছিলাম, একজন আমেরিকান স্কাল্পটারের কথা। কবির অলরেডি বুঝতে পারছে আমি কি বলবো। আমেরিকান স্কাল্পটার ওয়ার্টেন এশেরিক এবং লুইস কানের খুব ভালো বন্ধু ছিলেন। ওয়ার্টেন এশেরিক একবার তার ছাত্রদের বলেছিলেন, ছাত্ররা জানতে চাচ্ছে যে গুরু কি করব। ওয়ার্টেন এশেরিক বলেছিলেন, থিঙ্ক লাইক আ ফার্মার। আমার কবিরের কাজে তাই মনে হয়। থিঙ্ক লাইক এ ফার্মার মানে একজন কৃষকের, উনি তাড়াহুড়া করেন না, উনি ধৈর্য সহকারে কাজ করেন, উনি প্রকৃতির ছন্দের সাথে মিলিয়ে কাজ করেন, এর বাইরে যেতে পারেন না। উনি শ্রম দিয়ে কাজ করেন, তার কাজে নম্রতা আছে, ধৈর্য আছে, বিজ্ঞান আছে, যত্ন আছে এবং পদ্ধতি ভিত্তিক। তো কবিরের কাছে আমার প্রশ্ন মানে এটা প্রশ্নের মতোই, যে তুমি কি কৃষক? এইটা তো আপনার থেকে আমি অনেক আগেই শুনেছি, এবং আমি এটা আমার কাছে, আমি কৃষক কিনা এটা আমি বুঝি না, কিন্তু এইটা নিয়ে ভেবেছি, যার ফলে দেখছি যে এই যে কৃষক তার যে যাপিত জীবনের যে অভিজ্ঞতা দিয়ে, হ্যাঁ, সেই অভিজ্ঞতা দিয়ে যে ডিসিশনগুলো আসলে নিচ্ছে এতদিন ধরে, একটা মাটি ধরে সে বলছে হইব, এই যে জমিতে হইব। তো এখানে অনেক সায়েন্স আছে, অন্যান্য অনেক কিছু আছে। তো এইটা মনে হয় যে সাইট সিচুয়েশন এইসব জায়গাতে যখন হয়, অনেক কিছুই বলে দেয়, ফার্মারকে যেরকম করে বলে দেয় সেরকমই হয়তো বলে দেয়। তো আমাদের প্রজেক্ট আমরা তো প্রজেক্ট বলতে পাই, আর আমরা বলি প্রসেসের মধ্যে ছোট ছোট কিছু ঘটনা ঘটছে। এটা একটা কন্টিনিউয়াস, মানে আমাদের লাইফেরই চলছি, এটা আসছে। এবং ফার্মারের সাথেও আর একটা যদি অ্যানালজি যায়, কনভেনশনাল ফার্মার না হলেও যে কন্টিনিউয়াস বীজ ছিটানো,
কন্টিনিউয়াস, মানে সেটা প্রকৃতিতে কন্টিনিউয়াস বীজ ছিটানো, কারণ বীজের মনে হয় যে কোনো অভাব নাই। হ্যাঁ, মানে তারপরে কোনো একটা জায়গাতে এটা শুরু হলো যখন, তখন শুরু হচ্ছে, তাহলে ওইটাকে একটু নার্চার করা। বীজ ছিটানো কন্টিনিউয়াস সব জায়গাতে, কমিউনিটির সাথে বা এটা করা যায়, এটাই করা যায়, ওই জায়গাটাতে ফিজিক্যালি আবার এটা একটু বীজ লাগাই দিলাম, এটা করলাম, কোথাও হচ্ছে তখন ওইটা। তো আমার কাছে মনে হয় যে আমাদের আর্কিটেকচারটা হয়তো পোকা এরকম করেই হয়তো হচ্ছে এবং বাড়ছে ফরেস্টের মতোই আস্তে আস্তে করে, কেন যেন মানুষ জড়ো হচ্ছে তারপরে এটা আরো বাড়ছে, এটা একা সৃজন হচ্ছে না, সহ সৃজন হচ্ছে এরকম কিছু। আমি একবার ভেবেছিলাম যে স্থপতি করকম হতে পারে, এমনি মানে আমি কাজের টাইপোলজি দিয়ে না, কাজের ধরন দিয়ে কীভাবে কাজ করি। তো একটা লেভেলে আছে, ওটা খুবই অন্য মানের, যে ভিশনারি আর্কিটেক্ট বলি। আরেকটা ধরেন আমরা বলি যে প্র্যাকটিস বেসড আর্কিটেকচার বা প্রফেশনাল আর্কিটেকচার, দৈনন্দিন যে ক্লায়েন্টের সাথে ডিল করে কাজ করে। আমি মাহমুদার রুবাইয়ার কাছে জিজ্ঞেস করব, এটা আরেকটা ধরন কি আছে যে এমবেডেড আর্কিটেক্ট, মানে ডেস্কে বসে কাজ করি না, আমাকে গিয়ে আমার কমিউনিটির সাথে এমবেডেড হয়ে, এটা একটা শব্দ অনেকে ব্যবহার করেন, বিশেষ করে জার্নালিস্টদের ব্যাপারে, যুদ্ধে এমবেডেড থাকেন তারা। তো আপনারা কি এমবেডেড আর্কিটেকচার প্র্যাকটিস করেন কিনা, আপনারা কি এমবেডেড আর্কিটেক্ট কিনা, বা এই চিন্তাটা হয়েছে কিনা? এমবেডেড আর্কিটেক্টদের আরেকটা বোধহয় পদ্ধতি আছে, একটা জিনিস শুরু করে তারা পিছনে চলে আসেন এবং ফুল ফুটুক। আপনি যেটা এক্সপ্লেন করলেন এমবেডেড আর্কিটেকচার হিসেবে, এবং কবির স্যারও যেটা বলছিলেন যে বীজ ছড়ালে সেখান থেকে কিছু ঘটনা ঘটবে, কোথাও কোথাও বীজটা কাজ করবে, আবার কোথাও কোথাও হয়তো করবে না, কিন্তু ওই যে ঘটনাটা ঘটলো সেইটারও আবার তারপরের কিছু স্পন্টেনিয়াস এফেক্ট থাকবে, যে ওই বীজ নিজেই পরে আরও ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের প্রসেসটা প্রবাবলি এরকম, দুইটা মিলিয়ে। এই এমবেডেড তো অবশ্যই প্রসেসটাই যেহেতু এরকম যে আমরা অনেকখানি, মানে আমরা বলা যেতে পারে যে একদম আর্কিটেক্টরা যেভাবে ওই যে মেইনস্ট্রিম না, ওই দুইটা শব্দ ব্যবহার করতে চাচ্ছিলাম না, তারপরেও আর্কিটেক্টরা একদম ডিজাইনে ঢুকে যেভাবে কাজ করে, এইটা আমাদের মেবি হাফ, মানে ওখানে হাফ, আবার বাকি হাফ হচ্ছে মানুষের সাথে মিলে কিভাবে আমরা ওই জায়গাতে যাওয়ার আগে বুঝে নিতে পারি, সমাজকে বুঝে নিতে পারি, ঘটনাগুলোকে বুঝে নিতে পারি, এবং মানুষের নকশার আইডিয়াগুলোকে বুঝে নিতে পারি। তারপরে আমরা প্রবাবলি ওই জায়গাটাতে যাই যেখানে আবার আমরা নিজেরাও নকশাবিদ হিসেবে কাজ করছি। তো ওই দিক থেকে একই সাথে এমবেডেড, অ্যান্ড দেন আমরা স্টপ করে গেলেও, আমরা যদি কাজ বন্ধ করে যাই, যেহেতু এটা আমরা প্রজেক্ট না প্রসেস বলছি, এই ঘটনা কিন্তু ঘটতে থাকে, অ্যান্ড এগুলা কিছু টুলের কারণেই ঘটতে থাকে। কারণ আমরাও যখন কাজে যাচ্ছি কিছু টুল আমরা ট্রান্সফার করে দিয়ে আসি যেটা ট্রান্সফারেবল, সো ওই ঘটনাটা আবার ঘটতে থাকে, কমিউনিটিতে ঘটতে থাকে। আমি একটু অ্যাড করি, কবির স্যার আমাদের যখন শিখাতেন, স্যার প্রথম দিকে এই কথাটা প্রায় বলতেন যে আমার কিন্তু কাজ ঘুরে বেড়ানো, কাজ আপনারা করবেন, মানে এটা কমিউনিটির মানুষের জন্য হোক বা ছোট পোকা ছোট আর্কিটেক্ট সবার জন্যই হোক। তো আমাদের কাজটাও কমিউনিটির সাথে যখন ওই যে এমবেডেড বলি বা এঙ্গেজ করে বলি, কাজটা হচ্ছে যে আমাদের দায়িত্বটা আসলে নিজেদের দায়িত্ব কম নেয়া, কীভাবে কম নেওয়া যায়, এবং ওই যে আপু যেটা বললো যে ট্রান্সফার টুলসগুলো, লার্নিংসগুলো ট্রান্সফার করে দেয়, এবং সো দ্যাট ও মানুষের এঙ্গেজমেন্টের থ্রুতেই প্রসেসটা চলতে থাকে। এবং এইটা হচ্ছে শুরুতে আমরা হ্যাঁ একদম এমবেডেড হয়ে ওখানে থেকে, এমন না যে অনেক সব জায়গায় অনেক লম্বা সময় দিতে হয় বা অনেকভাবেই অনেক অ্যাপ্রোচই তো করা যায়, কিন্তু তার মধ্যে ওই গোলটা থাকে হচ্ছে গিয়ে নিজেরা যত পিছিয়ে থাকা যায় এবং প্রসেসটা ফ্যাসিলিটেট করা যায়। এখানে কি ডিজাইন শব্দটা বেমানান? আমার কাছে মনে হচ্ছে যে
আমি নিজেই মাঝে মাঝে আর আজকাল আর ব্যবহার করতে চাই না, আমি একটা অন্যরকম একটা ধারণা বা শব্দ খুঁজছি। ইংরেজিতে যেটা বলি অ্যারেঞ্জ অ্যান্ড রিঅ্যারেঞ্জ, এই কাজটাই করা উচিত। মানে যে কিছু একটা আছে সেখানে, সেটা নিয়েই কাজ করা, সেটাকে গোছানো আবার পুনর্গোছানো। তো আপনারা কি ডিজাইন করছেন না গোছাচ্ছেন? স্যার, শব্দের জটিলতায় আমরা আসলে জবাব দিতে পারবো না, ওই জায়গায় আমাদের নলেজ কম যে আমরা ডিজাইন করছি নাকি গোছাচ্ছি। সো বাট করে যাচ্ছেন। যদি মানে একদম টেকনিক্যালি না বুঝে বলি তাহলে আসলে আমরা ডিজাইন করছি, এটা আমরা বলতে চাই। কারণ না হলে আমি মানে ওই যে শব্দের যে পলিটিক্স থাকে, আমাদের যেহেতু অনেকবার এটা নিয়ে কথা বলা লাগে যে আর্কিটেক্ট হয়ে কেন আমরা এই কাজটা করছি, তাই ডিজাইন শব্দটা হারাতে চাই না আমরা আমাদের কাজের মধ্য থেকে। তো কিন্তু ডিজাইন করার ক্ষমতাটা কি শুধুই আমাদের আছে কিনা, এইটাকে আমরা বারবার দেখি, এবং অন্যদের যতটুকু আছে, যেমন আমরা সৌন্দর্য বোধটা এইটা আমরা বারবার এক্সপ্লোর করার চেষ্টা করি, যে সৌন্দর্য বোধ অ্যাস্থেটিক্স বলতে আমরা আর্কিটেক্ট কমিউনিটিতে কি বুঝি এবং মানুষ কি বুঝে, এইটা আমরা খুব এক্সপ্লোর করার চেষ্টা করি। এবং প্রবাবলি মানে পৌকার বয়স 12 বছর, এখন আমরা বলতে পারি যে আমরা সৌন্দর্যের ধারণার অনেক কিছু যেটা শিখেছি সেইটাকে কনফিডেন্টলি বাদ দিতেও শিখেছি এখন। তো এখন আসলে মানুষ কোনটাকে সুন্দর বলে ওইটা আমরা দেখতে শিখেছি, কিন্তু ডিজাইন শব্দটাকে বাদ দিতে চাই না। সাইফের কাছে এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে যে আমরা ডিজাইন করতে গিয়ে আমরা কি is there a little bit of aggressive positioning with the notion of design? আমি টার্কের ব্যাপারে একবার লিখেছিলাম, যে গিয়েছে ওখানে আমি, there's a sense of belongingness, একটা নম্রতা আছে, মনে হয়েছিল যে এখানে ছিলাম আমি, আগে আছি। হ্যাঁ, তো এই যে এটা একটা ব্যাপার। আরেকটা আমার কাছে মনে হয়েছে সাইফের কাজে এবং কথায় একটা ধীর গতি আছে। এখানে ওয়্যার টু গো, এখানে একটা স্পিডের ব্যাপার চলে আসে, আমরা কত স্পিড ব্যবহার করব, এখানে গতিসীমাটা কি হবে। এই ধীরের ব্যাপারে একটা আমার আরেকটা ফেভারিট একটা পুরনো রোমান একটা প্রবাদ আমার খুব প্রিয়, ফেস্টিনা লেন্টে। এর অর্থ হচ্ছে মেক হেস্ট স্লোলি, মানে ধীরে দ্রুত হওয়া। এটা প্যারাডক্সিক্যাল না, আমার কাছে সাইফের কাজে আমার সেটা মনে হয় সবসময়, এই যে একটা ধীর অবস্থান নেওয়া, এবং কাজেও সেটা দেখা যায় মনে হয়। আর আরেকটা যেটা, যে একটা রিফ্লেকটিভ প্র্যাকটিস, মানে ওই যে ডিজাইনের যে ধারালো ব্যাপারটা বলছি, যে আমি কাজ করাতে আমি নিজেও অগ্রসর হচ্ছি ইন এ ডায়ালজিক্যাল ওয়ে, সাইটের সাথে, মানুষের সাথে, টাইপোলজির সাথে এবং লোকেশনের সাথে। এই যে একটা ইজ দেয়ার এ ডায়ালজিক্যাল রিলেশনশিপ উইথ ওয়্যার ইউ আর, এবং সেটার জন্য ধীর গতি আমার কাছে মনে হয় প্রয়োজনীয়। এটাই আমার মনে হলো যে এই ওয়্যার টু গোর ব্যাপারে গতি, এটা নিয়ে কিছু বলবে কিনা, এবং ইন রিফ্লেকশন টু ইয়োর ওয়ার্ক। I thought that I had exhausted all the time, and I've taken time from others, but yes. Now, slowness, I think, is something that you had discussed before. So, আমি একটা বই এখনো পড়ে উঠতে পারি নাই, তো বইটা Le Corbusieরের লেখা, আর্কিটেকচার ইজ এ পেশেন্ট সার্চ। তো অনেক পড়েছি ওনার এইটা, কিন্তু এই যে ধৈর্যের সাথে
মানে ধীর গতি বলবো না, ধৈর্য সাথে কোনো কিছুর সন্ধান করা। তো আর্কিটেকচার আমরা অনেক সময় আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, কাজে নেমে পড়ি, কাজ করছি, আমরাও করেছি এরকম করে, কিন্তু সম্ভবত কাজ এবং এই রিফ্লেকশন যেটা, এটা সাইমালটেনিয়াসলি যেতে হয়। কাজ বন্ধ করে শুধু রিফ্লেক্ট করছি আর কাজ করছি রিফ্লেকশন ছাড়া। তো ওইটাকে একটা যত্নের সাথে ভারসাম্য রক্ষা করার ব্যাপার আছে আর কি, যে রিফ্লেকশন কি প্রতিফলন বলবো আর কি, যে এটা কাজ প্রতিফলন, কাজ বারবার Is that sufficient as an answer? কারণ আমার কাছে ওই ওয়্যার টু গোর সাথে ইমিডিয়েটলি মনে হলো যে তার সাথে একটা সাবধান বাণী আসা উচিত, যেমন সিগারেট খাওয়ার ব্যাপারে সাবধান বাণী আছে, এই ওয়্যার টু গোর ব্যাপারেও একটা সাবধান বাণী আসা উচিত। ধীর গতি, 30 কিলোমিটার, সামনে স্পিড বাম্প, কারণ না এটাই আমার কাছে মনে হচ্ছে, কারণ ওই গতির সাথে রিফ্লেকটিভনেসের একটা সম্পর্ক আছে, কারণ আমরা খুব দ্রুত যাচ্ছি। আমরা বলতে না না অ্যাবসলিউটলি, একটু বলি আমি যেটা করতে, যে দ্রুত পরিবর্তনশীল পৃথিবী, গতকালকে যেটা ছিল সেটা আজকে বাদ, কালকে কি আসছে সেটা টের পাচ্ছি না, কিন্তু এই গতিটা কতটুক আমাদের প্রয়োজন সেটাও কিন্তু ভাবার দরকার আছে। কিসের গতি, কার গতি, মানে আপনি কোথায় যাচ্ছেন, হুড়াহুড়ি করে যাওয়া না চিন্তা ভাবনা করে যাওয়া। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা নির্ধারণ করার আগে we need to understand that where do you want to go. ধন্যবাদ, আমি এখানেই শেষ করি। আমি এখন স্যার ধন্যবাদ। আমি সময় বেশি নেব না, আমি জানি ওখানে বসেছিলাম সবাই একটু হাংরেও আছে, অনেক সময় বসে আছে, কোমরেও ব্যথা হয়েছে অনেকের বলছে আর কি। তো আমার দুইটা প্রশ্ন, কবির ভাই হ্যাপেন টু বি, আমি কবির ভাইয়ের রুমমেট ছিলাম, 4 বছর তিতুমির হলে থেকেছি একসাথে। কবির ভাইয়ের শুরুর অনেক জিনিসই মানে আমরা শেয়ার, কামলাও ছিলাম এক সময়, তো উই কুড রিড আর কি। কবির ভাইকে কিছু জিনিস আমি জানি, ফলো করি ওনাকে, আমি শিক্ষকতা করি প্রায় 22 বছরের বেশি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, তো অনেক কিছুই আছে এখনও, আমি ওনাকে মনে করি অনেক কিছু ইন্সপিরেশন নেই। কবির ভাই যে আপনারা যে কথাগুলি বলছিলেন এতদিন ধরে বলছেন, আমি অনেকগুলি শব্দ পিক করেছি এখানে, তার ভিতরে এখনের সময় আমরা কিন্তু প্রায়ই এই কথাটা বলি যে আমরা এক ধরনের মি সোসাইটি হয়ে গিয়েছি উই সোসাইটি থেকে। আমরা কিন্তু আপনারা বারবার বলছেন ফর অল, আপনারা বলছেন যে 10 মিলে, আপনারা বলছেন পিপল বি দি সলিউশন, আমি এগুলো পিক করেছি শব্দগুলি। আপনারা বলছেন ডিজাইন উইথ পিপল, লেট পিপল কো ক্রিয়েট, তাই না? তার মানে অনেকগুলি আপনারা কিন্তু প্লুরাল শব্দ ব্যবহার করছেন। আমাদের সোসাইটির আমরা একটু সমাজবিজ্ঞানের ছাত্ররা বা যারা আমরা সমাজবিজ্ঞান ফলো করি, আমরা দেখছি কিন্তু আমাদের ভিতরে একটা গ্রোয়িং ইন্ডিভিজুয়ালিজম, যেটা আসলে এই ক্যাপিটালিস্ট সোসাইটির একটা বড়, আমি বলবো যে এক ধরনের আউটকাম। তো আমরা এই যে এখন আপনারা যেভাবে কাজ করছেন, যেটা খুব ইন্টারেস্টিং, যে আপনারা একটা মানে ইনফর্মাল বলেন, লো ইনকাম পিপল বা একটা ব্যান্ডকে নিয়ে কাজ করছেন আপনারা, তাই না? খুব ইন্টারেস্টিং, এবং এটা একটা বীজের মতো, যেটা স্যারের ভাষায় বীজ লাগালে গাছ হয়, এবং এটা ছড়ায়, ইটস লাইক এ পজিটিভ ইনফেকশন, আপনার কিন্তু ছড়াচ্ছে জিনিসটা। এবং প্রবাবলি আপনি ওয়ান অফ দি পায়োনিয়ারিং পিপল যারা কমিউনিটি আর্কিটেকচারকে বাংলাদেশে যাদের হাত ধরে শুরু হয়েছে। তো এরকম একটা অবস্থায় আমি যদি সাইফুল ভাইয়ের একটা কোট আমি এটা নিয়েছি, আপনি সুন্দর একটা কথা বলেছেন, যে শুরুতে বলেছিলেন যে কিভাবে শুরু করছে এবং ভাবছি সামনের সময়টাকে। এখন যেহেতু আমরা ওয়ে টু গো নিয়ে কথা বলছি, এরকম একটা কনটেক্সটে প্রফেশনকে আপনি মানে আর্কিটেকচারকে কীভাবে দেখেন? কারণ আমাদের টাইটেলে কিন্তু বলা নাই যে এখানে আর্কিটেকচার প্রফেশন নিয়ে আমরা কথা বলছি, আমরা বলছি আর্কিটেকচার। ইটস নট অনলি প্রফেশন, এটা কি আসলে? এটা কি একটা প্রফেশন
নিয়ে কথা বলছি, একটা এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছি, একটা লার্নিং প্রসেস, নাকি এটা একটা কমিটমেন্ট? মানে কিভাবে আসলে আমরা দেখবো আর্কিটেকচার? অবভিয়াসলি আমরা এখানে প্রফেশনালরাই বসে আছি বা যারা পড়াই এই সাবজেক্টটা, এই রিলেটেড মানুষই আছেন। তো কিভাবে আসলে আমরা এটাকে সর্ট অফ সামনের সময় নিয়ে কথা বলছি, কিভাবে আসলে দেখলে প্লুরাল যে বিষয়টা যেটা আমরা বলছিলাম, তাই না? আপনারা প্লুরালিটি বলছেন, জাস্টিস নিয়ে কথা বলছেন, সবার জন্যে, তাই না? সবার জন্য এই কথাগুলি এসছে। তো আপনি কীভাবে দেখেন আসলে? আপনারা যে কোনো মানে তিনজনকে আর প্রশ্ন করতে পারছি না, কারণ সম্ভবত সময়ের অভাব আর কি। না, এই কথা এটা আসলে খুব সহজ করে প্রশ্নটা, যে আমাদের যে চিন্তা করার যে ক্ষমতা, হ্যাঁ, আর্কিটেক্টদের আমরা যে যতটুকু শিখেছিও, ধরেন ভাবনা চিন্তা, পড়ালেখা, হ্যাঁ, পড়ালেখা তো মানে ওটা তো করা দরকার, থিওরিজ বিভিন্ন মানুষজনকে, সেখান থেকে অনেক কিছু না আসে না, যে আরে অনেক কিছু তো করা যায়, কিন্তু তারপরে দেখছি যে আমরা কোনো কারণের জন্যে, হ্যাঁ, আমরা কেমন যেন আটকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এটার মানে আমাদের স্কোপ, এই যে কথাটা বলছিলাম, যে আমরা আমাদেরকে চিনাতেই পারছি না, কিন্তু এটা আদি প্রফেশন, তাই না? আপনি যদি খাদ্য আর বাসস্থান এটা নিয়ে চিন্তা করি, আর যদি খাদ্যের কৃষকরা বা অন্যান্যরা খাদ্য করছে, স্থপতিরা কিন্তু বাড়ি ঘরের এলে একদম আদি প্রফেশন, হ্যাঁ, বা স্বাস্থ্য নিয়ে কেউ করছে, ডাক্তারদের সবাই চিনে, হ্যাঁ, ওরা সব এত মানুষের কাছে কৃষকরা বা কৃষিবিদরা পৌঁছাচ্ছে, হ্যাঁ। তো এখানে কোন জায়গাটাতে আমরা মানে আটকায় আসছি? এডুকেশন সমস্যাটা তো জানি, কিন্তু আমরা তো মানে সিস্টেমের মধ্যে, মানে ন্যাশনাল সিস্টেমের মধ্যে আমরা মানে করে, সিভিল সার্জন আছে, সিভিল আর্কিটেক্ট নাই, মানে সব জায়গাতে এসব মানে চিনে না। তো আমার কাছে মনে হয় যে আমি তো আর্কিটেক্ট, নিজে আর্কিটেক্ট, এখন বিভিন্ন নামে হয়তো বলছি, কমিউনিটি আর্কিটেক্ট, এইটা যাতে হচ্ছে যে অনেকে থ্রেটেন আর্কিটেক্ট নামটা তো হচ্ছে যে লিগালি প্রোটেক্টেড, হ্যাঁ, ওরা কি করছে, আর্কিটেকচার করছে নাকি কি করছে, একবার প্ল্যানিংয়ের কথা বলে, একটা আর্কিটেকচার, সবারই আমরা থ্রেট, হ্যাঁ, আচ্ছা নামই নিলাম না, কাজ হলেই হলো, হ্যাঁ। তো এইভাবে কাজ। এবং দেখেন, যখন শুরুতে প্রফেশনের কথাই যদি বলি, ওয়ারেস স্যাররা যখন হয়তো পাশ করছে, একদম শুরুর, মাজুল ইসলাম তো বাইরে থেকে পড়েছেন, তখন ওনাদের কাছে গল্প শুনেছি যে কেউ একজন ক্লায়েন্ট যদি ওনাদের কাছে আসতো, তাহলে ওনারা খুব খুশি হতেন যে আর্কিটেক্টরা এসেছে, এবং হচ্ছে যে অনেক সময় ইনিয়ে বিনিয়ে পয়সা তো আমাদের রাইট, পয়সাটা নেওয়া, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা যেহেতু কাজটা করতে পারি, প্রফেশনটা তৈরি হোক, তারা কিন্তু ওই সময় প্রফেশন তৈরি করেছে, আস্তে আস্তে করে প্রফেশন তৈরি করেছে। আজ কিন্তু আমরা সেইটার ইয়েতে আমরা কিন্তু এই জায়গাটাতে আসছি, আমাদের যা নাম ডাক করে খেতে পারছি, এইটার ফসল। এবং হচ্ছে সেই ফসলটা কোনটুকু, ওনারা ওইটুকু করেছেন বলে 5%কে আমরা সার্ভিস দিতে পারছি। এখন হচ্ছে যে আমরা চিন্তা করি, ওইটা তো ওনারা করলেন, আমরা আমাদের জেনারেশন কি করব? আমরা কি আর 95% কাছে শুরু করব না? শুরু করলে হয়তো আর 20, 25 বা 50 বছর পরে কোনো একটা জায়গায় যাব, সো আমরা শুরু করি না, এইটাই। এবং এটা তো ওই যে আমরা তো নতুন না, এরকম এই কথাগুলা, কমিউনিটি আর্কিটেক্ট হিসেবে কথাগুলা, এটা কিন্তু 60s থেকে বা তার আগের থেকে মানুষজন কথা বলছে, তো সব অনেকেই কথা বলছে বিভিন্ন দেশে। সো এখন এটা বলা হচ্ছে বলে সব কানেক্টেড হয়ে যাচ্ছে, আগেরগুলো আমরা সব পাচ্ছি। একই সময় কর্বুজিয়ারের সময় উনিও কথা বলছেন, আবার আরেকজন কিন্তু অন্যান্যরা কিন্তু আরেকভাবে কথা বলছেন একই সময়ে, হ্যাঁ। তো এই জাস্ট 1 মিনিট একটা ফলো আপ প্রশ্ন, যে মুভিং ইনটু ফিউচার, আমরা তো সামনে যাচ্ছি, আমাদের পরের জেনারেশন আছে, তারপরে জেনারেশনস টু কাম। এখানে যেহেতু এটা একটা বড় স্পেকট্রাম আছে, তাই না? আপনারা বলছিলেন যে ব্রডেনিং দি স্কোপ অফ আর্কিটেকচার অ্যাজ এ প্রফেশন। তো মুভিং ইনটু ফিউচার আমরা কি করে আসলে অন্য স্পেকট্রামগুলিতেও আসলে কাজ করতে পারি? আমরা যেমন আজকের প্রেজেন্টেশনে মেইন স্ট্রিম শব্দটা আপনি বলতে চাচ্ছেন, আমিও বলতে ভালো লাগে না এই কথাটা, কেন সবই আর্কিটেকচারাল সার্ভিসের মধ্যেই পড়ে।
স্কোপের ভিতরে পড়ে। তো কিভাবে আমরা আসলে এই যে আপনাদের যে কমিউনিটিলাইজ যে প্র্যাকটিসগুলো আসলে কোথায় শুরু হবে? কারণ কি আমরা কিন্তু বিশাল একটা মিডল ক্লাস হাউজিংয়ে কাজ হচ্ছে, তাই না? অ্যাফ্লুয়েন্ট ক্লাস আছে, বিভিন্ন ক্লাস যেভাবে বলেন, মানে শুনতে খারাপ বা ভালো লাগে, এটা এক্সিস্ট করে সোসাইটিতে। কিভাবে এই জিনিসগুলোকে আমরা ওইখানে আসলে ট্রান্সলেট করতে পারি? আপনি যে একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছিলেন শেষে, একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, এরকম কিছু দরকার, মানে কোথায় আসলে বাকি স্পেকট্রামগুলিতে আমরা আসলে এই আইডিয়াগুলিকে আসলে নিতে পারি? কিন্তু আমরা একটা গ্রোয়িং সেগ্রিগেশন দেখছি শহরের ভিতরে, তাই না, যে বাড়ছে কিন্তু একদিকে। ন্যাশনাল ফ্রেমওয়ার্ক এটা তো দরকারি অবশ্যই, সেটার জন্যে কাজ করছি। অন্যান্য দেশেরও এরকম এক্সাম্পল আছে, সেখান থেকে এটা তো আমরা মনে করি যে অবশ্যই দরকার। কিন্তু হচ্ছে যে এই যে কিছু কিছু জিনিস হচ্ছে যে আমরা আর্কিটেকচার আমাদের এডুকেশনের মধ্যে নাই, বা আমাদের যার ফলে ওইটা আমরা চিন্তা করি না, বা আমরা ওইটাতে একটু উইক। সেটা হচ্ছে যে কিন্তু এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা ব্যবহার করছি না, ডিজাইন থিঙ্কিং, কো ক্রিয়েশন, শব্দগুলো কিন্তু বিজনেস থেকে এসেছে। ক্লায়েন্টের সাথে বা হচ্ছে যে কনজিউমারের সাথে কিভাবে প্রোডাক্ট তৈরি করে, মিলেমিশে প্রোডাক্ট তৈরি করে আমি একটা, হ্যাঁ, এবং ওই জিনিসগুলা এবং কোথায় এই মানে বিজনেসের এইটাও, যদি বিজনেস আমি ওইভাবে বলবো না, যদি আমরা এই ইয়েটা জানি, বা ডেভেলপমেন্ট ফিল্ডে আপনি মনে করেন যে ডেভেলপমেন্ট ফিল্ডে যারা কাজ করছে, ব্র্যাক বা অন্যান্য, তারা কিন্তু এটা বুঝে যে কিভাবে রিচ করা যায়। হ্যাঁ, দেয়ার আর মানে মেথডস, হ্যাঁ, যে এইভাবে আসলে মানুষজনের সাথে এই সব যে জিনিসগুলো আমরা করছি, এগুলো কিন্তু অনেক কিছু অ্যানথ্রোপোলজিস্ট এবং এইসব ডেভেলপমেন্ট প্রফেশনাল থেকে ধার করে আর্কিটেকচারের আমাদের জ্ঞানটা, ওরা তো ফোকাস গ্রুপ ডিসকাশন করছে, এফজিডি, আমরা বলছি ফোকাস গ্রুপ ড্রয়িং অ্যান্ড ডিসকাশন, এফজিডিডি, ফোকাস গ্রুপ ফটোগ্রাফি অ্যান্ড ডিসকাশন আমরা ইনভেন্ট করছি করে এটার ভেতরে। তার মানে কি, যেটা ওই যে আবার বলছি যে আমরা আর্কিটেকচারের কোনটিটা ওয়াইডেন করছি, হ্যাঁ, ব্রডেন করছি, এইটা আমাদের কাজ, এটা আমাদের আসলে মানে। এবং একটা কথা বলি যে যখনই এইসব অন্য ডিসিপ্লিনের সাথে আমরা বসছি, তখন আর্কিটেকচারটা যে কতটা ভ্যালুড হচ্ছে, মানে আমরা যখন আপনারা আর্কিটেক্টরা এরকম করে ভাবেন, এত কিছু আপনারা আমাদের জানতে হয়, আমাদের আসলে অনেক কিছু জানতে হয়। এবং এই যে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়তে হবে, পড়তে হবে, কিন্তু যদি কেউ আমাদের বেসিক যে জিনিসগুলো আমরা শিখি না, তারপরে যদি একটু আমরা ফোকাস করি যে আমি গাছপালা অ্যাজ এ ম্যাটেরিয়াল আমি শিখবো, তাহলে আমি ওখানে শিখে ফেলতে পারি। হ্যাঁ, আমি যদি একটু প্ল্যানিং কারণ হচ্ছে সব সময় তো আমি অনেক মানুষ নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? তো এই মানে কমিউনিটি আর্কিটেক্টরা হচ্ছে যে ওরকম করে আমরা করার। সাইফুলের ব্যাপারে একটা শর্ট প্রশ্ন, আপনার খুবই শর্ট, মানে আপনি খুব সহজে আমার ধারণা বলতে পারবেন। আমরা প্রেজেন্টেশনের দুইটা পার্ট দেখলাম, একটা আপনার একটা ফেজ, যে ফেজে আপনি পরে দেখালেন, যেটা অ্যাকচুয়ালি ওটা আপনার আগের কাজ, আর রিসেন্ট কাজগুলিতে আপনি পার্মানেন্সটাকে চ্যালেঞ্জ করেছেন। আপনি বলছিলেন যে, যেমন আপনি অনেকগুলি ভাষা বলেছেন, সার্কুলারিটি বলেছেন, আপনি বলছিলেন যে হ্যাঁ পার্মানেন্ট হতে হবে, এরকম না আসলে সবক্ষণে। তো এই যে আপনি যে আপনার যে চেঞ্জ বা যেটুকু আমরা যে ডিফারেন্স, বা আমরা যেহেতু একটা গতি নিয়ে কথা বলছি, যে আর্কিটেকচার আপনার যে রিয়েলাইজেশনের যে পরিবর্তন, তো এইটা আসলে আপনি কিভাবে দেখেন, বা কিভাবে আপনি মানে এই যে পজিশনিংয়ের আপনার যে ডিফারেন্স, আমি বলবো না, আপনি বলেছেন যে এটা হয়তো কাজেরই আরেকটা সময় বা আরেকটা সময় আপনি করছেন কাজটা, তো কিভাবে আসলে আপনি এটাকে বলবেন? কারণ আমরা আজকে কথা বলছি ওয়্যার টু গো, সো আপনার যে ট্র্যাজেক্টরি দুইটা ডট হয়, আর একটা থার্ড ডট আসলে কোথায় যাবে, এই ডটগুলো যদি আমরা যোগ করি। না, কোথায় যাব এটা এমন একটা প্রশ্ন যে আমি জানি না। তো একটু সোজা বয়সে বলতে পারি যে আন্দাগন্দা যাওয়া যাবে না, একবার এদিকে হাঁটবো ওদিকে হাঁটবো এইভাবে না, ভেবে চিনতে এগোতে হবে এবং লক্ষ্যের ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে কোথায় যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা যে সময়টা পার করছি, অতীতের সময় যেরকম ছিল তার থেকে এমন কিছু ভিন্ন সময় না। এই অস্থিরতা, এই বৈষম্য, আপনার এগুলো
সমাজে সবসময় বিদ্যমান ছিল। এবং কেন এই ধরনের অস্থিরতা আসছে, কেন এই বৈষম্যগুলো আসছে, স্থপতিরা কিভাবে এই বিষয়গুলো নিয়ে তাদের কাজে, যেমন আপনি দুটো করলেন, একটা হলো যে আগের যে কাজগুলো, হ্যাঁ, সেই কাজগুলো অনেক মানুষের মানে একটা জায়গা ব্যবহার করবে, একত্রে বসবাস করা, এই আর এই পরের যে কাজ ছোট ছোট কাজ, কিন্তু এখানেও অনেক বড় বড় জিনিসকে এনগেজ করছে, যেটা থেকে আমাদের সামনের কোন দিকে, যেমন ধর নদীর ধারের এই স্কুলটার কথা যদি বলি, এটা যখন খালা করতে চেলেন, যখন বললেন, তো আমি বললাম যে এখানে তো কিছু করাই উচিত না, কারণ এটা এত একটা সেন্সিটিভ একটা জায়গা। তো আমরা কিন্তু এটা সারের সাথে সাথে রাজি হইনি, আমরা বলছি সময় নেই, একটু ভাবি এই করে। আমরা ওটা এত অল্প 4 বছরের জীবনের জন্য এটা চিন্তা করি নেই, অন্তত পক্ষে বছর 10, কিন্তু আমরা এরকম একটা অনিশ্চিত সময়ের দিকে কিন্তু আগাচ্ছি, নিশ্চয়তা পাওয়া, কারণ আমরা অনেক কিছু ওলট পালট করে ফেলেছি। পৃথিবীর অনেক হিসাব নিকাশ উল্টিয়ে গিয়েছে। আপনি প্রয়োজন নাই, আপনি খরচ করছেন, কারণ আপনার অর্থনীতি সচল রাখতে হবে, আপনার গ্রোথ যে কত %, তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবার আছে, এবং যেই কারণে এই পরের কাজগুলোতে সেই ভাবনাগুলো আগে, হ্যাঁ, তারপরেও আমরা এমন কোনো যেই ইটের বাড়ি করেছি, ছোটোখাটো বাড়িঘর তৈরি করেছি, কনজামশনের ফুটপ্রিন্টটাকে ভেবে সামনের দিকটা, যে আপনি খালি ভোগ, মানে এই ভোগবাদী ভাবনার থেকে কিভাবে একটুখানি এই করে পিছিয়ে, যে হ্যাঁ, আমরা এমন কি একটা পৃথিবী তৈরি করতে পারি যেখানে আপনি সবাইকে নিয়ে ই করতে পারেন, শুধু আপনি এইটা খাবেন আর ও তাকিয়ে তাকিয়ে দেখবে, এই পৃথিবীর কথা ভাবতে চাই না। যদি যেতে হয় ওই পৃথিবীতে কিভাবে যেতে পারি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। সাইফের এক কথা দিয়ে শেষ করি। একটা সাইফ যে কথাগুলো বললো, এটা একটা অবলা কথা আছে, সেটা বলা হয় না, মানে এথিক্সের ব্যাপারটা। তো এখন আমরা এস্থেটিক্যালি কাজ করব না এথিক্যালি কাজ করব, ফর্ম বেসড কাজ করব না ইনফর্মালি কাজ করব, ডিজাইন করব না গোছাবো, তাই না? এটা ডিসকাশনটা এখানে শেষ হচ্ছে না, টু বি কন্টিনিউড। তবে এই বলে আমাদের এই আলোচনা এখানেই শেষ করি, এখন ডিনারের পালা। ধন্যবাদ।